মুখার্জি, তুমি যা বলছো সব সত্যি তো? 100% সত্যি স্যার। আমি নিজের চোখে দেখেছি ওই পলাশ আর রাজশেখর বাবুর ছোট বোন গ্রামের এধারে ওধারে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাহলে তো চলবে না, যেমন করে হোক এই খেলায় আমাদের ম্যান অফ দ্য ম্যাচ হতে হবে। ওই ছেলেটা পলাশ নয়, বিয়ে করবে আমার ভাই গন্ডগোল। কিন্তু স্যার মুখে বলা যতটা সহজ, কাজও করা অতটা সহজ হবে না। বোঝা বোঝা ম্যান অফ দ্য ম্যাচ আপনি হতে পারবেন না। আর বাঁকা পথ ধরলেই বড় বাবু আপনাকে ধরবে। এমনিতেই জঙ্গলে কাঠ পাচার কেসে অভিজ্ঞান বাবু আপনাকে সন্দেহ করছে। আরে করতে দাও, করতে দাও। এই ভারতবর্ষের পুলিশরা শুধু সন্দেহই করতে পারে, শনাক্ত করতে পারে না। আগে হ্যাঁ স্যার, অভিজ্ঞান বাবু খুব জাজমেন্ট পুলিশ অফিসার, প্রচন্ড সৎ চরিত্রের মানুষ। সৎ চরিত্র? সৎ চরিত্র মানে তো ক্যারেক্টার। ওই টাইট কাটটা লুজ করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না মিস্টার মুখার্জি। তবে সত্যি কথা বলতে কি, তুমি না একদম যেভাবে সততার সাথে কাজ করে যাচ্ছ, তাহলে ওই সালা সুরে বাচ্চা পুলিশ অফিসারের বাপের ক্ষমতা নেই যে তোমাকে ধরে ফেলবে। ধরে ফেলেছে ভীমা! জঙ্গলে বেআইনিভাবে কাঠ পাচার করতে গিয়ে ওই সারা অভিজ্ঞান সরকার বড়বাবু ধরে ফেলেছে। ভীমা, কি বলছিস তুই? আগে হ্যাঁ ঠিকই বলছি। অনেক চোখে মঙ্গল সিং যদি সব কথা বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে স্যার। আমি সামনে থাকলে হয়তো আমাকে ধরে ফেলতো। কোনো রকমের তৈরি পার করে আমি চলে এসেছি স্যার। এ তো দেখছি মোহন। ভীমা, তুই এক কাজ কর। হ্যাঁ, তুই এখন যা, আমি এই মুখার্জির সাথে কিছু কাজের কথা বলি। আচ্ছা স্যার, যাচ্ছি তাহলে। মুখার্জি, এই সময় তোমাকে আমার ভীষণ প্রয়োজন। এই নাও, এই 20,000 আছে। কত টাকা দিচ্ছেন? অগরন্ত হঠাৎ ঘটে মুখার্জি। মাছ ধরতে গেলে যেমন টোপের প্রয়োজন হয়, সেরকম তোমার এই থানার বড়বাবুর জন্য আমি একটা টোপের ব্যবস্থা করেছি। শুধু তোমাকে একটু সাহায্য করতে হবে। সাহায্য? হ্যাঁ, কাছে এসে বলছি। আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিকই বলছি। মনে রেখো, এই রাত একটা, ওই বড়বাবু যখন ঘুমাবে তখন অভিযোগ আর কলঙ্ক জমা পড়বে অভিজ্ঞান সরকারের ম্যানি ব্যাগে। পরে যদি কোনো ঝামেলা হয় আমি টাকা দিয়ে সব চাপা দিয়ে দেবো। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আছি। তবে দেখবেন আমি যেন ফেঁসে না যাই। ফাঁসবে না, কেউ ফাঁসবে না। ফাঁসবে তো শুধু ওই অভিজ্ঞান সরকার। তুমি আমাকে দেখে চমকে উঠলে মনে হচ্ছে ছি 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 ছি, তুমি যে এত নিস সেটা আমি ভাবতেও পারিনি। কাজল! হ্যাঁ হ্যাঁ আমি। তুমি এত বড় ঠকবাজ, এত বড় মিথ্যাবাদী। ও তুমি তুমি যেমন সংসার নিয়ে আছো, সংসার নিয়ে থাকো কাজল। আমার কাজের মধ্যে তুমি কোনো মাথা গলাবে না। আর হ্যাঁ, একটা কথা, আড়াল থেকে আমার গোপন কথা শুনে তুমি অন্যায় করেছো। কথাটা মনে রেখে দ্বিতীয়বার এমন অন্যায় আর করো না। এই অন্যায় বোধ যাদের মধ্যে থাকে তারা অন্যায় করার আগে 5 বার ভাবে। কাজল! ভুলে যায় না। আর রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন দক্ষকেরাও ভয় পেয়ে যায়। এত বড় তোমার আসল চেহারাটা আমার চোখের সামনে ফুটে ওঠার পরেও আমার ভয় নয়, তোমাকে আমার স্বামী বলে ভাবতেও ঘেন্না হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি বলে কাজল চটটা মারতে পারলাম না। আমার বংশ সম্বন্ধে কতটুকু জানো তুমি কাজল? আবার বাবা ছিল স্কুল শিক্ষক, আর আমার কাকা যে ঘুরিয়ে ঘুরিয়ে চলতো সেটা কোনো ড্রাগ পাচার বা মেস সাপ্লাই করতে যে হয়নি কাজল। ওই খাদ্য আন্দোলনের সময় ইংরেজদের গুলি খেয়ে আমার কাকার পাটা চলে গিয়েছিল।
বাবা কাকার আদর্শে বিয়ে পাস করলাম। Yes! I am educated person. কিন্তু জানো কাজল, মা আমার মারা যাওয়ার পর আমাদের সংসারে অভাব এসে গেল। বাবা কাকার কোনো উপার্জন ছিল না। তুমি তুমি বিশ্বাস করো কাজল, তুমি বিশ্বাস করো, আমরা না আমরা দুবেলা দুমুঠো খেতে পেতাম না। ও ভাবকে সঙ্গী করে আমার কাকাই আমাকে ছেড়ে চলে গেল। কাকা মারা যাওয়ার পর ঠিক 1 বছরের মধ্যে আমার বাবা মারা গেল কাজল। তুমি বিশ্বাস করো কাজল, আমার বাবা দেহটা সৎকাজ করবো, তার পয়সাটুকু আমার কাছে ছিল না কাজল, আমার কাছে ছিল না। তাই তো আমি বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে ওই উঁচু তলায় যেসব বড় বড় মানুষগুলো বসে আছে, আমি তাদের কাছে কি বললাম, বাবু গো, আপনাদের মাস্টার মশাই, আমার বাবা মারা গেছেন, ওটা সৎ কাজ করার মতো আমার কাছে পয়সা নেই, দিন না বাবুরা, আমাকে দয়া করে 2 পয়সা দিন না, আমাকে দয়া করে দিন না। দেয়নি কাজল, দেয়নি। তারা কি বলেছিল জানো কাজল, খুচরো নেই পরে আমার বাবার মরা দেহটা পচে গেলে যাবে, আর আমি ওদের কাছ থেকে খুচরো পয়সা নিয়ে সে বাবা তো জোরসান কাজ করবো। সেদিন থেকেই সালাই লালমোহন গাঙ্গুলি জেগে উঠেছিল, নেতাদের গায়ে পায়ে তেল মাখিয়ে ভোটে জিতে এমএলএ হয়ে টাকা ছিনিয়ে নিয়েছিল সমাজ থেকে। যাও কারণ যাও। বেশি মদ কাটা আমার গরম করো না, আমি যা করছি বেশ করছি, যা করছি ভালো করছি, যা করবো ভালো করবো। আচ্ছা তুমি বলতে পারো, দিনের পর দিন তুমি যদি এইভাবে অন্যায় করে যাও, তাহলে যে আসছে সে কিভাবে মাথা উঁচু করে সমাজে বাঁচবে? বললে কাজল, যে আসছে মানেটা খুব সোজা, তুমি বাবা হতে চলেছো। তুমি কি বলছো কাজল? কাজল, আমার কি সৌভাগ্য কাজল, কিন্তু এই কাজল, এই শুভ খবরটা তুমি আমাকে আগে বলোনি কেন? বলার সুযোগটা দিলে কই? হ্যাঁ কাজল, তা তো ঠিক, কিন্তু একটা কথা কাজল, আমি জানি তুমি এর আগেও 2বার মা হতে গিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছিলে, কিন্তু এবারও আমি এই বাচ্চাটা নষ্ট করে দেব। আমাকে মেরে ফেললেও একটা কুড়ির বাচ্চাকে আমি কিছুতেই পৃথিবীতে আনবো না। বুঝেছি, আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি, ওই শালা বিলাসের ভাগনার মৃত্যুর জন্যই তুমি বিট্টুকে আমি চিরদিনের জন্য এই গুনাহ থেকে খালাস করে দেবো কাজল। আমি ঠিকই বলছি কাজল। কাজল, তুমি কোনোদিন বাঘের শিকার ধরে দেখেছো? দেখো নি না? আমার কথা না শুনলে তুমি জীবনে যাকে সবচাইতে বেশি ভালোবাসো সেই বিট্টুটাকে আমি সারা ছাগল বানিয়ে কেটে কুচি কুচি করে দেবো কাজল। যাও কাজল, যাও, তুমি ঘরের ভেতরে যাও, আর যাও না শুনে যাও, আজ থেকে আমার পারমিশন ছাড়া কেউ তোমাকে বাড়ির বাইরে আসতে দেবে না। তার মানে তুমি আমার ঘরে আমাকে বন্দিনী বানিয়ে রাখবে? হ্যাঁ ঠিক তাই,
তাহলে সারা তোমাকে ছেড়ে রাখলে আমার শিলনোড়া নিয়ে আমারই দাঁতের ঘোড়া ভাঙবে। তবে তুমিও আমার একটা কথা শুনে রাখো, আমাকে না ছাড়লেও তোমার ওই বিষ দাঁত একদিন না একদিন ঠিকই ভাঙবে। আর তার সঙ্গে আরো শুনে রাখো, অত্যাচারী কংস কৃষ্ণকে মারার জন্য দেবকীকে কারাগারে বন্দী রেখেছিল, তা সত্ত্বেও কিন্তু অত্যাচারী কংসকে বাঁচাতে পারেনি। তাই তুমি যদি মনে করো আমাকে আটকে রেখে আমার মনুষ্যত্বটাকে মেরে ফেলবে, তা কিন্তু হবে না। মনে রাখো, বাঘ উপোস করে মরে যাবে, কিন্তু ঘাস খেয়ে বাঁচবে না। ওই কোনো সমস্যা একসঙ্গে এসে হাজির হলে দেখছি। কি ব্যাপার স্যার, খুব টেনশনে আছেন মনে হচ্ছে বটে। আরে এসো এসো বিলাস, এসো। তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা। দূরকারী কথা? বিলাস, তুমি জীবনের সবচাইতে কাকে বেশি ভালোবাসো? বিট্টুকে স্যার, ও আমার জান বটে, আমার স্বপ্ন খুব ওকে নিয়ে। কাজলকে আমি কতখানি ভালোবাসি তুমি জানো না বিলাস? তুমি যেমন বিট্টুকে ভালোবাসো, আমিও তেমন কাজলকে ভালোবাসি। তুমি যেমন বিট্টুর কোনো ক্ষতি চাও না, আমিও তেমন কাজলের ক্ষতি চাই না। তাই বলছি বিলাস, বিট্টু যেন এ বাড়িতে না আসে, আর বিট্টু যদি এ বাড়িতে আসে তাহলে তোমার কাজল দিদিমণির ক্ষতি হবে। বিট্টুর জন্য কাজল দিদিমণি ক্ষতি হবে? আপনি জানেন না স্যার, ও কাজল দিদি বিট্টুকে কত ভালোবাসে। ওটাই তো আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা বিলাস। তাই বলছি কাল থেকে যেন বিট্টু আর এ বাড়িতে না আসে। স্যার, শোনো বিলাস, বিট্টু যদি এ বাড়িতে আসে তাহলে কাজল আমাকে আমার পিতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করবে। তাই বলছি বিলাস, বিট্টু যেন এ বাড়িতে না আসে, আর আমার কথার মতো যদি আসে তাহলে কিন্তু আমি বিট্টুকে ছাড়বো না। না স্যার না, আপনি কোনো টেনশন করবেন না। আমি আমার মরা বাপ মায়ের কসম খেয়ে বলছি, বিট্টু বিট্টু এই বাড়িতে আসবে না। বিট্টুর জন্য কাজল দিদিমণির ক্ষতি হবে, এ আমি চাই না স্যার, এ আমি চাই না। খুব ভালো বিলাস, তুমি আমার কাছে কোনোদিন মিথ্যে কথা বলেনি বিলাস, তাই তোমার কথাকে আমি বিশ্বাস করলাম। ওই ওপরওয়ালা বিট্টুর ভাগ্য কি লিখে রেখেছে আমি জানি না, কিন্তু আমার কথা শুনে যদি না এ বাড়িতে আসে তাহলে কিন্তু ডেথ সার্টিফিকেটটা আমি লিখে রাখবো। ও কাজ আপনি করবেন না স্যার। ও বিট্টু আমার জান বটে, ওর কোনো ক্ষতি আপনি করবেন না স্যার। ওর কোনো ক্ষতি আপনি করবেন না, ওর কোনো ক্ষতি আপনি করবেন না স্যার। ওর কোনো ক্ষতি আপনি করবেন না। আমি শালা লালমোহন, ফাঁসি না ফাঁসাই। কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে সম্পর্ক। কি বাংলায় এসে বললাম রে ভাইয়া, এখানে মানুষ মানুষের সম্পর্কে, এখানে মানুষ মানুষের সম্পর্ককে জন্য বিচ্ছিন্ন করে দিতে পারে স্বার্থ। যাই যাই গিয়ে ওই গায়ের গরিবগুলোকে বলি, ওহে নিচু শ্রেণী গরিব কিষান মজুরের দল, তোমরা বড় লোকদের অত্যাচারে কিংবা না খেতে পেয়ে আর কেঁদো না, বরং ওই চোখের জলকে বিক্রি করে টাকা কামাও টাকা। চোখের জলকে বিক্রি করা যায় নাকি? আরে ছাড় তো আমার কথা, এখন বলতো চাপা, তুই এই পাহাড়ের উপর মন্দিরের সামনে তুই কি করছিস? কন্ট্রোলারের সাথে দেখা করতে বুঝি? ওর সাথে দেখা করতে আমার ভারী বইয়ে গেছে। আমি এসেছি আমার পিছনে লাগার জন্য ওকে মার খাওয়াতে। এই মরেছে তা মারবেটা কি শুনি তুই? না আমি না ওকে মারবার জন্য আমি গুন্ডা ভাড়া করে এনেছি। গুন্ডা? হ্যাঁ, ওই যে পালোয়ান গুন্ডা। ওকে পালোয়ান মস্তান জানো ওকে না আমিও নিজের চোখে দেখিনি, কিন্তু ও খুব বড় মস্তান। ওকে ডেকে নিয়ে এসেছি, ও এখনই আসবে বলে। পালোয়ান মস্তান? বাপের জন্ম এরকম মস্তানের নাম শুনিনি। শুনবে কি করে? পালোয়ান মস্তানকে তো আমিও চোখে দেখিনি। আরে খুব নামকরা মস্তান জানো। আমার বন্ধুকে দিয়ে তাকে খবর পাঠিয়েছি, আর পালোয়ান যে বলেছে বিকেলে এখানে আসবে। তাই আমি এসেছি এখানে। আমিও এসেছি। আমার কাছে আগে থাকতেই খবর ছিল
যে তুই আমাকে মারার জন্য পালোয়ান মুস্তানকে খবর দিয়েছিস, তাই আমিও তোকে একটু টাইট দেওয়ার জন্য আমি কালাগুন্ডাকে খবর পাঠিয়েছি। হ্যাঁ, কালাগুন্ডা? হ্যাঁ, কালাগুন্ডা। সে আবার ওরে কে? নাম করা গুন্ডা, পয়সা দিলে সব কাজ করে দেয়। তাই? হ্যাঁ, এই রে, সব কাজ করে দেয়। তাই তো অবশ্য আমি কালাগুন্ডাকে দেখিনি, তবে আমার বন্ধুকে দিয়ে ওর কাছে খবর পাঠিয়েছি ও এখানে আসবে বলে। আমিও দেখি তাহলে আজকে যেতে ওই পালোয়ানজি নাকি ওই কালাগন্ডা। তা তোমাদের আমন্ত্রিত অতিথিরা আসবেন কখন? কই এখনো তো এলো না, মনে হচ্ছে ভয় খেয়ে গেছে দুজনাই। তা না হলে এতক্ষণ চলে আসতো, এখন মনে হচ্ছে আর আসবে না। এখন তাহলে তোমাদের কি হবে? কি আবার হবে? বিয়ে হবে আমাদের, বিয়ে। না, অত সোজা নয়। তোমার মতো ছেলেকে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। আরে বাবা, তোমার সঙ্গে বিয়ে করবো সারা জীবনের জন্য, তার জন্য তো তোমার পরিবর্তে আরো তো 10টা ছেলের সঙ্গে আমাকে পরিচয় করতে হবে নাকি? ওরে বাবা, চাপার একটা পুরুষ হবে না, 10টা পুরুষ চাই। তা জীবনে চাই না, তবে জীবন সঙ্গী হিসেবে আলাপ করতে তো চাই। কম পক্ষে 10-10টা পুরুষ হবে, তার সঙ্গে আলাপ করবো। নবাব কাকা, আমার মাথাটা ঘুরছে। মহাভারতে দ্রৌপদীর স্বামী ছিল 5টা, আর চাপাই চাই 10টা। এটা কি ভারত? চাপা কিন্তু ঠিক কথাই বলেছে গন্ডগোল। একটু চিন্তা করে দেখো, শাড়ির দোকানে মেয়েরা শাড়ি কিনতে গেলে 100টা ঘেটে একটা কিনে, আর সেই শাড়িটা ছিঁড়ে গেলে আবার ফেলেও দেয়। স্বামী তো আর ফেলে দেওয়ার বস্তু নয়। সারা জীবনের জন্য স্বামী খুঁজবে, 10-20টা স্বামী না ঘাটলে সেরা স্বামী বাঁচবে কি করে? নবাব কাকা, যাক, সন্ধ্যা হয়ে আসছে, মন্দিরে ভিড়ও কমে গেছে। আমি চলি, তোমরাও তোমাদের প্রেম পর্ব শেষ করে চলে এসো, কেমন? হ্যাঁ ঠিক আছে নবাব কাকা, ঠিক আছে, আমরা যাচ্ছি। আর একটা কথা তোমাকে বলে যায়, শুনলাম লালমোহন নাকি বাবা হতে চলেছে। যে আসছে সেই সদ্যজাত শিশুটার মুখের দিকে তাকিয়ে তাকে থামতে বলো। হুঁশিয়ার! সত্যি, তোমার দাদাটাও যদি তোমার মতো হতো। কেউ কারো মতো হয় না ছাপা। এই যেমন ধরো তুমি কি গেঁদা ফুল হতে পারবে? পারবে না, পারবে না। পারবে পারবে, নিশ্চয়ই পারবে। আর একটু তো রাস্তা। আরে তোমরা এখানে? ঝিলিক দিদিমণিকে নিয়ে ওই মন্দিরে গিয়েছিলাম, তা দিদিমণির তো পাহাড়ে ওটা অভ্যেস নেই, তাই বলছে আর থাকতে পারবে না। তা তোমরা এখানে কি করছো? আমরা এখানে কি করবো বলো না? কি আর করবো আমরা? আমরা এখানে এসেছি মন্দিরে পুজো দিতে। আর তোমরা কি জন্য এসেছো? কি গো ঝিলিক দিদিমণি, তুমি কি করতে এসেছো এখানে? আমরাও এসেছি মন্দিরে। আর আমরাও এসেছি মন্দিরে পুজো দিতে। তা ঝিলিক দিদিমণি, কেমন লাগছে পুরোনো দিনের সেই গ্রামের ছবি? ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু সব থেকে ভালো লাগছে এই গ্রামের মানুষগুলোকে। না সব মানুষকেই ভালো লাগছে, না কোনো একটা স্পেশাল মানুষকে ভালো লাগছে? পলাশদা কিন্তু খুব ভালো। ভালো, সেটা আমিও জানি, কিন্তু আমি কখনোই তাকে মুখ ফুটে বলতে পারবো না যে গন্ডগোল, আমি তোমাকে ভালোবাসি। তবে তুই না পারিস আমায় বল, আমি না হয় তোর হয়ে বলে দিচ্ছি। কি বলবে? বলবে তোমার সমস্ত আশা, স্বপ্ন, ভবিষ্যৎ নির্ভয়ে বলে ফেলো, একদম ভয় করবে না। আমি আর চাপা ততক্ষণ ওইদিকে একটু ঘুরে আসি। চাপা, এই চাপা, তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। এদিকে, হ্যাঁ গোপন কথা? হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো। কি গোপন কথা? আমি আর তুমি হ্যাঁ? আমরা একটু বাইরে যাই গোপন কথা বলতে। পলাশদা আর ঝিলি এখানে ওদের গোপন কথা বলে। চলো আসি পলাশদা, আসি। আসছি ঝিলিক দিদিমণি, আমিও আসছি। পরাদা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, যে কথাগুলো এতদিন ধরে বলবো বলবো করে অনেক চেষ্টা করেছি, কিন্তু হাজার চেষ্টা করে যে কথাগুলো আমি তোমাকে বলতে পারিনি। তা দিদিমণি, তোমার কথাগুলো বলো। না না, মানে আমি বলতে পারিনি, যে তুমি যদি কিছু মনে করো। মনে করবো কেন ঝিলিক দিদিমণি? তুমি তো আমায় মনে করার মতো কিছু বলবে না।
আচ্ছা পলাশদা, তুমি আমাকে ঝিলিক দিদিমণি বলো কেন? আমাকে শুধু ঝিলিক বলে ডাকতে পারো না? না, পারি না। কর্মচারী কোনোদিন মালকিনের নাম ধরে ডাকতে পারে না। কে কর্মচারী? তুমি? অবশ্যই। না না, এ তোমার ভুল ধারণা পলাশদা। বড়দা বড় বৌদি তোমাকে খুব ভালোবাসে, সেই ছোটবেলা থেকে তোমাকে মানুষ করেছে, আর বৌদি তো তোমাকে নিজের ছেলের মতো করে দেখে। তাই তো বেঁচে আছি। কিন্তু আমার বাচ্চার ইচ্ছাটা যদি একটু একটু করে শেষ হতে চলেছে পলাশদা। তুমি কি বলছো? ঠিকই বলছি। তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না, নাকি বোঝার না বোঝার ভান করছো? দিদিমণি, তোমার কথাগুলো আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না পলাশদা? বোঝার মতো যথেষ্ট বয়স তো তোমার হয়েছে পলাশদা। ছোটবেলায় তুমি আর আমি দুজনে মিলে একসঙ্গে খেলা করতাম। এতদিন পর ওই বিদেশ থেকে আমি যখন প্রথম এসে এখানে তোমাকে দেখলাম, সেই দিন থেকে তোমাকে নিয়ে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম। আর সেই দিন থেকে আমার রাতের ঘুম তুমি কেড়ে নিয়েছো পলাশদা। আমার এই অন্তরে খালি সিংহাসনে যে আমি তোমাকেই বসিয়েছি পলাশদা। কখনো জানি না, কেমন করে জানি না, একটু একটু করে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তা আমি নিজেও জানি না পলাশদা। তাই I love you পলাশদা। I love you, I love you। না, এ হয় না। কেন হয় না পলাশদা? অসম্ভব। হয় না, কেন হতে পারে না? কেন অসম্ভব? এই অসম্ভবকে কি সম্ভব করা যায় না? সম্ভব নয়, তার কারণ আমি তোমাদের বাড়ির সামান্য কর্মচারী। বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন আমি দেখি না ঝিলিক। বামন তো চাঁদ ধরতে চাইছে না, চাঁদই বরং ওই বামনের হাতে ধরা দিতে চাইছে আকাশ থেকে নেমে এসে। না ঝিলিক, আমার জীবনের সাথে আমি কাউকে জড়াতে চাই না। কেন চাও না? আমার জীবনটাই শূন্য ছাড়া। সামান্য নিচু তলার মানুষ হয়ে তোমাকে ভালোবাসতে যাওয়াটা আমার কাছে অনেক কল্পনা। তুমি সামান্য হলেও আমার কাছে যে অসামান্য। তাই তো আমাদের সেই ছেলেবেলার খেলা ঘরের সাথীকে আজ এই সংসারে রূপান্তরিত করতে যতই ঝড় ঝঞ্ঝা আসুক, বলো বলো তুমি তা রোধ করতে পারবে না, বলো। তাই তুমি যদি আমাকে নিজের করে আপন করে না নাও, তাহলে এই মুহূর্তে আমি আত্মহত্যা করব। এ তুমি পারো না, এ তুমি করতে পারো না। তাহলে তুমি কথা দাও পলাশদা, তুমি আমাকে আপন করে কাছে নিয়ে তুমি আমাকে ভালোবাসবে। কোনো কিন্তু নয় পলাশদা। আজ এই মন্দিরের সামনে আমি আকাশকে সাক্ষী রেখে আমি তোমার হাত ধরলাম, তুমি আমার হাত ধরে আপন করে কাছে টেনে নাও পলাশদা। আমি যে তোমার মন্দিরের দেবদাসী হতে চাই পলাশদা। তুমি আমায় কথা দাও, তুমি আমাকে ভালোবাসবে। দিলাম ঝিলিক, কথা দিলাম, কিন্তু আমি জানি না আমি ঠিক করলাম না ভুল করলাম। তবে আজ তোমার ভালোবাসার গভীরতার কাছে আমি হার মানতে বাধ্য হলাম। পলাশদা, কিন্তু ঝিলিক, যদি জাতির আঘাত নেমে আসে আমাদের সামনে, যদি ধনী গরিবের শ্রেণী বৈষম্যতা আমাদের ভালোবাসার সামনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা সেই বাধা সমস্ত কিছু অতিক্রম করব। বলো পলাশদা, তুমি পারবে না? আমাদের সেই শৈশবের খেলা ঘরের সাথীকে এই সংসারে রূপান্তরিত করতে শত ঝড় ঝঞ্ঝা বাধা আসলেও তোকে তুমি রোধ করতে পারবে না পলাশদা? পারবো ঝিলিক, পারবো। যদি তোমার ভালোবাসা সীতা, অহল্যা কিংবা দ্রৌপদীর মতো সত্য হয়, যদি আমার সততার নিঃস্বার্থ ভালোবাসা সত্য হয়, তাহলে আমরা সব বাধাকে অতিক্রম করে পৌঁছে যেতে পারবো আমাদের সুখের ঠিকানায়। পলাশদা, জ্বালিব প্রদীপ, প্রেমে দরজা খুলে, চুপি চুপি মনটাকে করলে চুরি, জানে মাটি বলো কি করি। চুপি চুপি মনটাকে করলে চুরি, জানে মাটি বলো কি করি।
কাছে সে একবার বলো না তুমি মনটা তোমার হলো আরে কাছে সে একবার বলো না তুমি মনটা তোমার হলো darling, oh my darling, darling, oh my darling. ভালোবাসি শুধু তোমাকে, মনে খোঁজে শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, মনে খোঁজে শুধু তোমাকে। উঠে মেরে দেখো হৃদয়ের কোণে তোমারই ছবি আঁকা আছে এইখানে। উঠে মেরে দেখো হৃদয়ের কোণে তোমারই ছবি আঁকা আছে এইখানে। Darling, oh my darling, darling, oh my darling. পলাশদা সর্বনাশ হয়ে গেছে, পলাশদা সর্বনাশ হয়ে গেছে। কে বা কারা যেন নদীর বাঁধে ফাটল ধরে দিয়েছে। সর্বনাশ হয়ে গেছে পলাশদা। ও কি পোস্টমাস্টার মশাইয়ের গলা মনে হচ্ছে। কি বলছেন তিনি? কে বা কারা নদীর বাঁধে ফাটল ধরিয়েছে? সর্বনাশ! ওই তো বাঁধ ভেঙে নদীর জল হু হু করে গ্রামের ধান ক্ষেতের ভিতর দিয়ে ঢুকছে। মন 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 প্রাণ বেঁচে যাচ্ছে। চাষিদের মাথায় হাত, এক রাত যন্ত্রণাদের বুকে, চোখের জলে আজ চারিদিকে হাহাকার। না না, যেমন করি হোক যেভাবেই হোক পানকে আটকে নদীর জলকে আটকাতেই হবে। আমি আসছি ফিলি। না পলাদা না, তুমি যেও না পলাদা, তুমি একটু শান্ত হও পলাদা, তুমি শান্ত হও। যাবার সময় পেছু ডেকে আমায় যাত্রার পথ পিছল করে দিও না ঝিলিক। এই মাত্র যে সফেদের সিঁদুর আমি তোমার স্মৃতিতে পড়িয়েছি, সেই সিঁদুরের স্মৃতি দিয়ে বলছি, যে অশুভ শক্তি বাঁধের গায়ে ফাটল ধরিয়ে চাষিদের এত বড় ক্ষতি করলো, তাকে আমি কিছুতেই ছাড়বো না। আমার ভিতরের আগুনে তাকে আমি পুড়িয়ে মারবো। পলাদা, যেও না পলাদা, আমি বলছি তুমি শান্ত হও পলাদা, শান্ত হও। না না, তুমি এমনি করে আইন নিজের হাতে তুলে নিও না পলাদা। আইন? আমি মানি না কোনো আইন। আমি পড়াতরি করি পড়াডুবি। আমি টর্নেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুর্যোগী, আমি এলোকিতি ঝড় কালো বৈশাখী, আমি বিক্রয়ী, আমি বিক্রয়ী, মৃত বিশ্ববিদাত্রী। এখন প্রোগ্রাম করিস না বকানি। আমি আগে তোকে আমি সোনার হাটটা পরিয়ে দিই, তুই নতুন শাড়ি পরে আমার হাতে রাখি পরিয়ে আমাকে দাদা বলে ডাকবি। আর আমি তখন তোকে দুহাত পরে আমার বোন বলে আশীর্বাদ করব। দাদা, সেই বরং ভালো। আর সেই আশীর্বাদে আমাদের নতুন জীবনের পাথেয় হয়ে যাবে। কিন্তু সে তো বুঝলাম রে চাপা, কিন্তু ভীমাটা যে বললো আসতে দেরি হবে, দেরি হবে, এই সময়টা আমি কি করি বলতো, কি করি বলতো? কি করবে এই সময়টা? তুই আমার বোন নস, আমি তোর দাদা নই, তুই আমার বাগান বাড়ির রক্ষিতা। আমার মতন জানোর কাছে দাদা শাস্ত্র এসছে। আমি তোমাদের সত্যি সব সত্যি কথা বলে দেব। কিন্তু ভীমা যদি কে এই অবস্থায় দেখে তাহলে ছেলে আমার বড়টা বাজিয়ে দেবে। ভীমা আসো নাকি? আমাকে এখান থেকে ফুটে পড়তে হবে। আমাকে পুলিশ বাবুকে বলতে হবে। কে হলে? একটু
আগে এটার কথা আমি ভাবে, তারপর ভাববো সালাই বিট্টুর কথা। তুমি এখানে শুয়ে থাকো তেজস্বী, আমি চলি। টাটা। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। এ আমার ছোট বোন শুয়ে আছে। আমি সারা লালব অসিনা ফসাই। এত বিলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছিস বটে? উঠ উঠ, ঘর ছেড়ে বাহির আয়। দেখ তোর সাথে কে দেখা করতে আইছে। এ বিট্টু, বিট্টু, বিট্টু কোথায়? ঘরে বুঝি? আচ্ছা আমি দেখছি। আসলে কি জানেন স্যার, সারা রাত ধরে বাপ মা কুড়ে কুড়ে কাঁদে, তাই হয়তো। তবে বড় বাবুকে দেখে চমকে যাবে বটে। এবার থেকে উঠতেই হবে, কথা বলতেই হবে। আমার ভাগনা বিট্টু আর কোনোদিন কথা বলবে না বিলাস। আপনারা কি সব বলছেন স্যার? আবল তাবল। আমার বিট্টু, আমার বিট্টু আমাকে ছেড়ে যেতে পারবে নাই। ও ডাক্তার বাবু বলেছে আমার বিট্টু ভালো হয়ে গেছে। বিট্টু, বিট্টু, আমি তোর জন্য নতুন জামা কাপড় কিনে আনলাম। তুই কোথা বল বিট্টু, কোথা বল? ঘরের মধ্যে কি দেখলেন স্যার? ঘরের মধ্যে দেখলাম ওর পেটের কাছে রক্তে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে কেউ কিছু আগে ছুরি দিয়ে স্ট্যাপ করে মেরে গেছে। দিস কেস ইওর মার্ডার। আপনারা আর আপনারা ওরকম করে বলবে না। ও বিট্টু, আমার বিট্টু আমাকে ছেড়ে যেতে পারবে না। বিট্টু, বিট্টু, বিট্টু। বিলাসদা, বিলাসদা, বিট্টু কই? আমি ওর জন্য খেলনার কিছু খাবার নিয়ে এসেছি। বড় দেরি করে এসেছেন গো কাজল দিদি। আমাদের বিট্টু, আমাদের বিট্টু আমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে। আমাদের বিট্টু আল্লাহ। নাই, কি হয়েছে বিট্টু? আমাদের বিট্টু ওরা মেরে ফেলেছে গো, মেরে ফেলেছে। ফেলেছে? কে কে ওকে মেরেছে? মেরে যেই থাকুক না কেন, আইন তাকে কিছুতেই ছাড়বে না। আরে রাখুন মশাই আপনার আইন। আমার বিট্টুকে যে আমার কাছ থেকে কাড়ে নিয়েছে, আমি ওকে শাস্তি দেবই। আইন তুমি নিজের হাতে নিতে পারো না বিলাস। আইন, ওই আইন তো আপনাদের হাতে ছিল গো মেজো বাবু এতদিন। কি হলো আমার? বিট্টু চলে গেল, গোবিন্দ চলে গেল। পেরেছেন, পেরেছেন এতগুলো দিনের মধ্যেও ওই ফুলের মতন বিট্টুর কাছে তার মা বাবাকে ফিরাই দিতে? না, পারে নাই, পারে নাই আপনাদের আইন। বিলাস, জীবনে ওই সালা ভগবান আমাকে কিচ্ছু দেয়নি গো। যা দিয়েছিল সব কাড়ে নিয়েছে। আমার গোলাপকে কাড়েছে, আমার গোবিন্দকে কাড়ে নিয়েছে। এই কাড়েই যদি নিবে তাহলে তাহলে পৃথিবীর আলো দেখাইছিলে কেন? কেন বিট্টুটাকে কাছে রাখলে, মায়া বাড়ালে, তিলা মাথায় তিল দিচ্ছ ভগবান? সালায়ে গায়ে বিলাস মরবো, পান্তার গুগলি ছোলকে গায়ে জোর করেছে। সামনে পেলে তাকে আমি খুন করে দিতাম। বিলাস, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আমাকে সান্ত্বনা দরকার লাইছে। যা যাবার তো তা চলে গেল। বিট্টু, বিট্টু রে।
বিট্টু তোকে হারায় তোকে হারায় তোকে হারায় বিলাস মরবো তোকে হারায় বিলাস মরু খাপা কুকুর হয়ে গেল। আপনারা শোনেন, আপনারা সাক্ষী দেবেন বড় বাবু, আমার কাছ থেকে যে আমার বিট্টুকে কাড়ে নিয়েছে তাকে আমি খুঁজে বার করবোই, তাকে আমি পৃথিবীতে বাঁচতে দেবো নাই। আমার বিট্টুকে যেমন আমার খোঁচাই খোঁচাই মেরেছে, ওকে আমি পালা পালা করে একেবারে শেষ করে দেবো। যাবো বলে বেরিয়েছে, এত রাত হয়ে গেল এখন বাড়ি ফিরছে না। তাই আপনি একটা কিছু ব্যবস্থা করুন প্লিজ। এত ভেঙে পড়বেন না, আমি আপ্রাণ চেষ্টা করব। তাছাড়া ওরা এখন কোথায় যেতে পারে তা আপনারা জানেন? ওই পাহাড়ের উপরে মন্দিরটা। পাহাড়ের উপরে মন্দির? পাহাড়ের উপরে মন্দির, আচ্ছা আমি দেখছি। আমিও যাবো আপনার সঙ্গে। যদু কাকা, তুমি গাড়ির ড্রাইভারকে বলো গাড়িটা বের করতে। হ্যাঁ, আর শোনো, আমার গুপ্তিটাও তো তুলে দিতে বলো। এই ঝড় ঝড় বৃষ্টি মাথায় করে আমি তোমায় একা ছাড়বো না। বেশ, তাহলে তুমিও চলো। যদু কাকা চলো কর্তা বাবু। ঠিক আছে, আপনারা ওই পাহাড়ের উপরে মন্দিরটায় গিয়ে দেখুন। তাদের যদি ওইখানে গিয়ে পেয়ে যান তো ভালো, তাহলে থানায় একটু ফোন করে জানাবে, আমি চিন্তা করে দেখবো কোথায় যেতে পারে। আর দেরি করা ঠিক নাই, চলুন। ভেসতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, আর নাচতে ভালো লাগে। সুরের মতো আজ বাজতে ভালো লাগে। রিমঝিমে বর্ষাতে ভিজতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, আর নাচতে ভালো লাগে। বৃষ্টির সুরের মতো আজ ভিজতে ভালো লাগে। রিমঝিমে বর্ষাতে আসে লোকে বাধা দেব কোন চলে, কাল মেঘে মেঘে তার ছোঁয়া লাগে, ঝড় আসে সব লোকে বাধা দেব কোন চলে। ঘর ছেড়ে পথে আমি এই খেলায় চলছে, ধোকা ধোকা দূরে এই আচল ধরে মাঝ নদীর ভিজতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, আর নাচতে ভালো লাগে। বৃষ্টির সুরের মতো আজ গাইতে ভালো লাগে। রিমঝিমে বর্ষাতে ভিজতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, আর নাচতে ভালো লাগে। বৃষ্টির সুরের মতো আজ বাঁচতে ভালো লাগে। ঝিলিক, আমার ভীষণ ভয় করছে। ভয়? কিসের ভয় পলাশদা? মন্দিরের উপর এসে ঝড় বৃষ্টি কাটিয়ে প্রায় 12টা বেজে গেছে। গিন্নিমার কর্তাবু কি ভাবছে বলো তো? ওরা যাই ভাবুক, আমি তো তোমাকে একান্ত আপন করে কাছে পেয়েছি পলাশদা। এসো, তুমি আমার হাত ধরো, আমাকে আরো আপন করে কাছে টেনে নাও। ঝিলিক, এক্ষুনি আমাদের বাড়ি ফিরে যাওয়া দরকার। না, আজ আমি সারা রাত বাড়ি যাব না। বাড়ি যাবে না মানে? না, বাড়ি যাব না। মানেটা খুব সোজা পলাশদা। এই হচ্ছে সারা রাত এই মন্দিরের উপরে আমরা দুজন একান্ত আপন করে আমরা স্বামী স্ত্রী আবদ্ধ হব। আমি যার পারছি না পলাশদা, আমি যার পারছি না। ঝিলিক, বিয়ের আগে এসব ভাবা পাপ। পাপ? কিসের পাপ? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে একান্ত আপন করে কাছে পাওয়াটা পাপ নয়। তুমি যে কি বলছো ঝিলিক, তুমি একটু বোঝার চেষ্টা করো।
এত রাতে কেউ যদি এখানে দেখে ফেলে তাহলে কি ভাববে বলো তো? কেউ 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 দেখবে না, আর কেউ কিছু ভাববে না। কাছে এসো, আমাকে আমাকে এমনি করে দু হাতে থেকে জড়িয়ে ধরো। ঝিলিক! সর্বনাশ হয়ে গেছে, কর্তাবাবু চলে এসেছে। আমিও আমিও বৌদির আওয়াজ পেয়েছি। এবার কি হবে ঝিলিক? এবার তো আসল খেলা শুরু হবে মিস্টার পলাশ। এ তুমি কি বলছো তুমি? ঠিকই বলছি। এতদিন ধরে যে দিনটার জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম, আজ সেই দিনটা আমার হাতের মুঠোয় এসেছে। এবার দেখবে, এতদিন ধরে তুমি যে মনোমোহিনীকে দেখেছো সেটা আসলে একটা মনোমোহিনী, নকল নগিনী। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! দাদা! এসব কি হচ্ছে কি? প্লিজ 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 চুপ করো ঝিলিক, চুপ করো। দয়া করে এভাবে আমাকে প্লিজ ঝিলিক, প্লিজ। কি হচ্ছে? কি হচ্ছে বোন? তুই এইভাবে কাঁদছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। তুমি যদি ঠিক সময়ে না আসতে তাহলে যে মুখ আমি কাউকে দেখাতে পারতাম না দাদা। তুই কি বলছিস? তোর মুখে চেহারা আমার বদলে গেছে কেন? চোখ দুটো দেখে যেন মনে হচ্ছে টিকটিকি ঝরা কাঁচ পোকাচ্ছ। তুমি তুমি যদি আর কিছুক্ষণ অপেক্ষা করে একটু দেরি করে আসতে দাদা, তাহলে তোমার এই মনের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথই থাকতো না। ঝিলিক! এই ছোট লোকটা আমাকে আমাকে ভুলিয়ে ভালিয়ে এইখানে নিয়ে এসে আমার সম্মানহানি করার চেষ্টা করেছে দাদা। ঝিলিক, আপনি বিশ্বাস করুন কর্তাবাবু, এসব মিথ্যে। না না, ওর কথা তুমি একদম বিশ্বাস করো না দাদা। ও একটা ছদ্মবেশী শয়তান। ঝিলিক, কেন তুমি আমাকে এভাবে অপমান করছো? কি অন্যায় করেছি আমি? কর্তাবাবু, আপনি বিশ্বাস করুন, আমি ঝিলিক দিদিমণিকে অসম্মান করিনি। তুমি কি করলে? অন্ধ স্নেহে বশবর্তী হয়ে তুমি পলাশকে এইভাবে মারলে? কর্তাবাবু, আপনি আমাকে মারলেন? ইচ্ছে করছিল গুপ্তিটা তোর পেটের মধ্যে ঢুকে দিকে। হ্যাঁ ঈশ্বর, এতদিন ধরে যে কাল সত্তাকে আমি তোর করা দিয়ে পুষলাম, সেই আমাকে ছবল মারলো। সাপকে কখনো পোষ মারানো যায় না দাদা। ওকে ওকে তুমি কঠোর শাস্তি দাও, যে শাস্তি দেখে জীবনে কখনো কোনোদিন এরকম কাজ করার সাহস না পায়। ঝিলিক, কেন তুমি আমাকে এভাবে অপমান করছো? কি অন্যায় করেছি আমি? অন্যায় তোমার একটাই, যে তুমি বামর হয়ে আকাশে চাঁদ ধরার স্বপ্ন দেখেছো। আমি বলি, বামরই ইচ্ছা করে চাঁদটাকে ধরেছে। ঝিলিক, তুমিই তো বলেছিলে। একদম চুপ। আর একটা কথা বললে আমি কিন্তু তোর গায়ে আবার হাত তুলতে বাধ্য হবো। আমি ছোটবেলা থেকে তোমাকে মা তুমি বিশ্বাস করো, আমি ঝিলিক দিদিমণিকে অসম্মান করিনি। পলাশ, পলাশ, কেন তুই এ অন্যায় করলি? ও অন্যায় করেনি। পিঠাস, তুই? হ্যাঁ, আমি লোক মুখে খবর পেয়ে বাধ্য হলাম তোদের সামনে আসতে। ভালোই করেছিস। তোর উপকারের কৃতজ্ঞতার দাম হিসেবে তোর ছেলে আজ কি করেছে সেটা তুই নিজের চোখেই দেখ। রাজশেখর, তুই ভুল করছিস। ভুল? হ্যাঁ, আমি ভুল করেছি। একটা কাল সাপকে ঘরে আশ্রয় দিয়ে আমি মহা ভুল করেছি। আমি ছোট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। মায়ের অভাব আমি তোকে কোনোদিন অনুভব করতে দিইনি। আমার ধারণা ছিল তুই কোনোদিন অন্যায় করতে পারিস না। মাগো, অন্যায় তো বলো। সতীদা ও পোতাই যেমন চোর করে স্বামীর চিতায় জীবন্ত চিরিকে দগ্ধ করা হতো, ওরে বলো। ঠিক তেমনি করে ভ্রষ্টাচারের চিতায় আর মিথ্যাচারের আগুনে আমাকে
পলাশকে নিয়ে তোমার খুব গর্ব ছিল, তাই না? দেখছো তো তোমার ঠাকুর কতটা বেঈমান। দেখি নন্দিনী, সেই বেঈমানটার জন্য তোমার চোখে জল। ওর জন্যে নয় গো, কান্না পাচ্ছে তোমার জন্য। এত লেখাপড়া শিখে তুমি কিছুই শিখতে পারলে না। চোখ ছিল দেখলে না, কান ছিল শুনলে না, শুধু এই পৃথিবীটাকে অহংকারের পাঁচি তুলে আড়ালে করে রাখলে। বৌঠান ঠিক কথাই বলছেন রায়শেখর। স্নেহ আর অহংকার তোকে ভুল বোঝাচ্ছে। ফিলিক আমার ছোট বোন, ও কি আমায় মিথ্যে কথা বলছে? পলাশ আমার ছেলে, ও কি আমাকে মিথ্যা কথা বলছে? পিতা! ছেড়ে দাও দাদা, ওই ছোট লোকদের সঙ্গে কথা বলতে গেলে নিজেকেও ছোট লোক হতে হবে দাদা। চলো দাদা, চলো বাড়ি চলো। একটা কথা কান খুলে শুনে রাখ পিটার, তোর ছেলে স্কাউন্ডেলটাকে বলে দিবি ও যেন তৃতীয় দিন এ বাড়িতে না আসে, কারণ আজ থেকে ওর সঙ্গে আমাদের বাড়ির কোনো সম্পর্ক নেই। সবাই ছেলে দাঁড়ান করতে বাবু, যাবেন না করতে বাবু। ওরে বলে আমার বিশ্বাস ছিল সত্যি তুই এই কাজ করিস। আমি কি তোকে এতদিন এই শিক্ষায় দিয়েছি বাবা? আপনি এতদিন কি শিক্ষা দিচ্ছেন জানি না বৌঠান, তবে একটা কথা বলতে পারি, ওরা সে কাজ করতে পারে না, আপনার শিক্ষা বিফলে যায়নি। কিন্তু চোখের সামনে যা দেখলাম তা অবিশ্বাস করি কি করে? চোখ বলছে এক কথা আর মন বলছে অন্য কথা। কিন্তু সবাই আমাকে অবিশ্বাস করলেও আপনি কি করে বিশ্বাস করলেন গিন্নিমা যে আপনার পলাশ আজ এ কাজ করতে পারে? বিশ্বাস আমি করিনি পলাশ। আমি জানি ইস্পাত থেকে কেউ আঘাত করলে সে নোংরা হতে পারে না, কিন্তু মাটির পুতুলকে আগুনে পুড়িয়ে শক্ত করলেও সামান্য আঘাতে সে ভেঙে চুরমার হয়ে যায়। পলাশ হলো আমার সেই ইস্পাত। আর তাছাড়া মা কখনো সন্তানকে অবিশ্বাস করতে পারে? তা হয়তো পারে না বৌঠান, কিন্তু তবুও যাক এসব কথা। শোন পলাশ, মাই সন, আমরা দুজনেই আজ পৃথিবীর আদালতে বিশ্ব মানবতার কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত দোষী। আমরা অন্যায় করিনি, তবু তবু ন্যায়ও পাইনি রে বলাম। তোমার কোথায় হয়তো ঠিক বাবা। মা বলো মাগো কি দোষ আমার গো, বলো মাগো কি দোষ আমার গো, যাদের আমি ভালোবাসি তারাই করে পর, যাদের আমি ভালোবাসি তারাই করে পর, বলো মাগো কি দোষ আমার, বলো মাগো কি দোষ আমার, অন্যায় করে যে শাস্তি হোক তার, অন্যায় করে যে শাস্তি হোক তার, বিনা দোষে কেন সাজা পাবো বলো মা, মাগো কি দোষ আমার, মাগো কি দোষ আমার, মাগো বলো না কি দোষ আমার। মাগো আমরা যুদ্ধেও গেলাম না, অস্ত্রও ধরলাম না,
অথচ নেই নীতি আদর্শের মিথ্যা করাতে গ্রেফতার হতে হলো। দোষী বুঝিল না কিবা বিচার হইয়া বিচার হইয়া গেল। ঈশ্বর, তুমি বড় কঠিন। তুমি যখন কষ্ট দাও তখন মনে হয় চিৎকার করে বলি, ঈশ্বর তুমি কে? আবার আবার যখন হাতের মুঠো খুললেই সুখের পাপড়িগুলো একটা একটা করে বিছিয়ে দাও তখন মনে হয় চিৎকার করে বলি, ঈশ্বর আবার সেই সুখের কান্না ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অসম্ভব, আর সময় দেওয়া যায় না। আমি অনেক দিন সময় দিয়েছি, আর এই সময়ের মধ্যে একের পর এক দুর্নীতি পরায়ণ কাজ করে চলেছেন ওই লাল মোহন গাঙ্গুলি। কাল নবাব বাবু ফোন করে বললেন কিছু বলবেন। কি বলবেন নবাব বাবু? কিছু জানতো ইতিহাস। ইতিহাস? হ্যাঁ হ্যাঁ স্যার, এতদিন ধরে যে ইতিহাসটা আমি বুকে নিয়ে বেড়াচ্ছি এক গোপন ইতিহাস। তাহলে কি জানেন বলুন নবাব বাবু। জানেন স্যার, একদিন আমি একদিন যা বলছি সত্যি কথা। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি রাতে গ্রাম পাহারা দিতাম, আর দিনের বেলায় ওই লালমোহন গাঙ্গুলি বাড়ি পাহারা দিতাম। এর জন্য লালমোহন আমাকে ভালো মাইন দিত। কিন্তু জানেন স্যার, আমার একটা ছোট্ট ফুটফুটে মা মরা মেয়ে ছিল শিউলি। বেঁচে থাকলে হয়তো ওই বিট্টুর বয়সী হতো। কিন্তু আপনার মেয়ে মারা গেল কিভাবে নবাব বাবু? একজন লালমোহন গাঙ্গুলি আমায় বলল একজোড়া খুন করতে হবে। আমি চমকে উঠলাম। লালমোহন বলল যদি ওই খুনটা আমি না করি তাহলে ও আমার মেয়েকে ছাড়বে না, তাকে খুন করে নদীর জলে ভাসিয়ে দেবে। তারপর নিজের মেয়েকে বাঁচানোর জন্য আমি ওই লালমোহনের কথা মতো বিট্টুর মা বাবার ঘরে চলায় মদ আর বেআইনি নেশার ওষুধ রেখে দিলাম। রাতের অন্ধকারে লালমোহনের কাছে ঘুষ খেয়ে ওই পুলিশ অফিসার বেআইনি ব্রাঞ্চ করে ব্যবসা করার জন্য গোবিন্দ আর গোলাপকে অ্যারেস্ট করে নিয়ে এলো আমার কাছে। আর সেই রাতেই আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি দুটো প্রাণকে মেরে নদীর জলে ভাসিয়ে দিলাম। কিন্তু পাপকে ছাড়ে না স্যার। তাই মাত্র বিরাট আমি বাঁচাতে পারলাম না স্যার। মাত্র দুদিনের জ্বরে আমার শিউলি আমাকে ছেড়ে চলে গেল। আমি বাঁচাতে পারলাম না স্যার, আমি বাঁচাতে পারলাম না। খুব অন্যায় কাজ করেছিলেন নবাব বাবু। আপনি আমাকে গ্রেপ্তার করুন স্যার। এই হাত দুটো হাত পাওয়া করিয়ে ওই বিট্টুকে একটু শান্তি দিন, বিট্টুকে একটু শান্তি দিন। এই আইনের পোশাক পরে আছি বলে হয়তো আমি আপনাকে গ্রেপ্তার করব নবাব বাবু। একদিন আপনি আমাকে একটা ডায়েরি দিয়ে বলেছিলেন না পড়তে, তাই আজ আমি আপনাকে বলছি খুব তাড়াতাড়ি আমি অসুর নিধন করব। আর এই যুদ্ধের সেনাপতির ভূমিকায় আপনাকে আমার খুব প্রয়োজন। তাই এক্ষুনি আপনার হাতে হাত কড়া পরিয়ে ওই হাত বন্ধ না করে ওই হাত পাপ ধ্বংসে কাজে লাগানোর জন্য আজাদ করে রাখলাম। কিন্তু আমার বেশ কয়েকটা প্রমাণ চাই নবাব বাবু। আমি দেবো স্যার, ওই শুয়োরের বাচ্চার বিরুদ্ধে প্রমাণ আমি দেবো। মা, হ্যাঁ স্যার, আমি একদিন আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন বলেছিলেন, কিন্তু সেদিন ভয় আমার পা দুটো থর করে কেঁপে উঠেছিল। আজ আর কাঁপছে না স্যার। তাহলে বলো ভীমা, তাহলে কি জানো? অনেক কিছুই স্যার। কি বলছো ভীমা? কি বলছি স্যার? মুখার্জি, মিস্টার মুখার্জি, ইয়েস মিস্টার মুখার্জি, আমি এই থানায় জয়েন করার পর আপনাকে দেখে অন্তত মনে হয়েছিল যে খাঁটি পোশাক পরে একটা মানুষ পেয়েছি। কিন্তু আজ আপনি প্রমাণ করে দিলেন যে আর 5টা পুলিশ অফিসারের মতনই আপনি একজন জঘন্য ঘুষখোর ননসেন্স পুলিশ অফিসার। ইয়েস, এবার যাতে আপনি সাসপেন্ড হন তার ব্যবস্থা আমি করব। মরে যাবো স্যার।
আপনার দুটো পায়ে পড়ি, ছেলে বউকে নিয়ে পথে বসবো? হ্যাঁ স্যার, আমি স্বীকার করছি যে বেশি টাকা রোজগার করতে আমি ভুল কাজ করেছি, কিন্তু স্যার মানুষই তো ভুল করে, আবার মানুষই ক্ষমা করে। আপনি আমাকে একটা শেষবারের মতন সুযোগ দিন স্যার, শেষবারের মতন সুযোগ। সরি, আমি কোনো বিশ্বাসঘাতককে এই পুলিশ ডিপার্টমেন্টে রাখতে পারবো না। স্যার আমি বলছিলাম কি স্যার, উনি যখন নিজের পাপ স্বীকার করছেন তখন ওনাকে একটা সুযোগ দিন। কোনো এক সময় রত্নাকর বাল্মীকি মনে হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি শেষবারের মতন একটা সুযোগ দিচ্ছি, তবে বি কেয়ারফুল, দিস ইজ ইওর লাস্ট চান্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি কথা দিচ্ছি যে হাতে আমি আমার ভুল কাজ করেছি সে হাতে আইন স্পর্শ করে আমি আমার পবিত্রতা অর্জন করার চেষ্টা করব স্যার, পবিত্রতা অর্জন করার চেষ্টা করব। কিন্তু কিন্তু আমার কি হবে স্যার? আমার বোনটা হাসপাতালে শুয়ে শুয়ে কাঁদছে, সে যে কোনো সময় আত্মহত্যা করতে পারে। কিন্তু ভীমা গন্ডগোল তোকে ভালোবাসতো। ঘটনাটা ঘটার আগে সে আমার বোনকে ভালোবাসতো, এখন যে আমার বোন অসতী হয়ে গেছে স্যার, ওর কি হবে? ও যদি সব জানতে পারে তাহলে তো আত্মহত্যা করবে। হ্যাঁ স্যার, এই চাপা তো আত্মহত্যা করতে গিয়েছিল বটে, আমি ওকে বাঁচিয়ে নিয়ে এলাম। চাপা, কেন কেন তুমি আমাকে বাঁচালে বিলাস দা? আমি এই কালা মুখ নিয়ে আমি তার বাঁচতে চাই না। না রে বোন, না, তুই এ কাজ তুই করতে পারিস না। মা মারা যাবার সময় আমি মাকে কথা দিয়েছিলাম, তোকে আমি সুখে রাখবো, সুখী করবো। আমি আজ কত সুখে আছি দাদা, দেখতে পাচ্ছ না? আমার চোখ দিয়ে দত্তর করে সুখগুলো কেমন বেরিয়ে আসছে। আমার কপালে যে এত সুখ লেগেছিল আমি ভাবতেও পারিনি। গন্ডগোল আমাকে বিয়ে করবে না বলেছে দাদা, এই কি কম সুখ বলো? হাওয়ায় সনসন তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে ওই পুরনো খাপে। এই গায়ের মানুষ আমাকে নষ্ট মেয়ে বলে আমাকে গালাগাল দেবে, একটা নষ্ট মেয়ে হয়ে তোমার বোন বেঁচে থাকবে, কি কম সুখ দাদা? বলো না দাদা, তুই চুপ কর চাপা, তুই চুপ কর, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। আর কি হবে বিলাস দা, আর কি হবে? সবই তো ভুল হয়ে গেছে। বলতে পারো কেন কেন তুমি আমাকে বাঁচালে? কেন তুমি আমাকে বাঁচালে? এতক্ষণে হয়তো ওই নদীর স্রোতে আমি হারিয়ে যেতাম। না রে না, তোকে যে বাঁচতে হবে, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। বেঁচে থেকে কি হবে বিলাস দা? বদনাম, অবজ্ঞা আর আঘাতে ছাড়া তো আমি কিছুই পাবো না। আমাকে তো কেউ আশ্রয় দেবে না। হ্যাঁ, বলো না আমাকে কে আশ্রয় দেবে? কেউ না, কেউ না। আমাকে নোংরা বলে, নষ্ট মেয়ে বলে অপমান করবে। আমাকে তো কেউ বিয়ে করবে না দাদা। বলো না দাদা, বলো না, তোমার মনে আছে দাদা, তোমার মনে আছে? তুমি সেই ছোট্টবেলায় আমাকে বলতে, লাল বেনারসি পরে চন্দনের ফোঁটা দিয়ে তুমি আমাকে বিয়ে দেবে। দেখো না, তোমার মনে আছে দাদা? তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। এবার হলো তো দাদা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না দাদা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমাকে তো আর কেউ বিয়ে করবে না, কেউ না। তোমাদের যদি আপত্তি না থাকে, তোমায় আমি বিয়ে করতে পারি চাপা। অনুনয় করছেন নাকি দয়া? না না না, এ হয় না, এ হতে পারে না। কেন হতে পারে না চাপা?
এটো মাসে ফুলে কখনো দেবতার পুজো হয় না স্যার। চাপা, আমি তোমায় যোগ্য সম্মান দেব, দেব স্ত্রীর অধিকার, স্মৃতির সিঁদুর। শীতের সিঁদুর? এই শীতিতে আমি একজনের হাতে সিঁদুর পরবো ভেবেছিলাম, তা যখন হলো না স্যার, তখন এই শীতিতে আমি কারোর হাতে সিঁদুর পরবো না, কারোর হাতে না। বেশ, তুমি যা ভালো বুঝো তাই করো। তবু চাপার জীবন যে নষ্ট করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। বেশ, তাহলে আমি আদালতে চিৎকার করে বলবো ওই শালা লালমোহন গাঙ্গুলির কথায় চাষিরা যাতে দেনা শোধ করতে না পারে তার জন্য আমি ওই পাইপে ফাটল ধরিয়েছিলাম। স্যার, এই বিলাস মুর্মু খাবা কুকুর মতো ঝাঁপিয়ে পড়বে। বিট্টুর চিতার আগুনটা জ্বলছে আমার মাথায়। সূর্য উঠছে, সূর্য উঠছে, আর সবাই শুরু করে দিয়েছে বিদ্রোহ, এক নতুন বিদ্রোহ। মিলন হাত, প্রতিজ্ঞাতে সামিল হন। চলুন সবাই এই পাপাচারকে ধ্বংস করে সৃষ্টি করি নতুন সকাল। মেলান হাত, তারপর হাতে হাত রেখে চিৎকার করে বলি ঐক্য, একতা, জিহাদ, জিন্দাবাদ। জাগো নওজওয়ান, আমাদের প্রতিবাদ রক্ত লেখা, লাল হয়ে লেখা হবে দেয়ালের গায়ে। শুরু হবে সত্যের সংগ্রাম। জাগো নওজওয়ান, আমাদের প্রতিবাদ রক্ত লেখা, লাল হয়ে লেখা হবে দেয়ালের গায়ে। শুরু হবে সত্যের সংগ্রাম। জাগো নওজওয়ান, জাগো নওজওয়ান, জাগো নওজওয়ান। ঘোড়া লড়াই পা চালে, রাজাকে মেরে বড়িকে দিয়ে আমি কিস্তি মাত করব। আমি লালমোহন জীবনে কখনো হারিনি, আর আজও হারবো না। আমিও হারিনি জামাই বাবু। সাবাস সিলিক সুন্দরী, সাবাস। তুমি তুমি তো দেখছি তোমার দিদির থেকে বেশি বুদ্ধিমতী। খবরটা অবশ্য আমি অনেক আগেই পেয়েছি। হ্যাঁ, তোমার সর্বনাশের খবর নাকি ঝিলিকের সর্বনাশের খবর? তুই কি বলছিস দিদি? তুই ভুলে যাস না তুই তোর স্বামীর সঙ্গে কথা বলছিস। না, আমি একজন আসামির সঙ্গে কথা বলছি। কাজল, আমি তোমার কেনা প্রজা নই যে তোমার চোখ রাঙানিতে ভয় পেয়ে মুখ বন্ধ করে দেব। ঝিলিক, ঝিলিক তুই এই কাজ কেন করলি বোন? কি অপরাধ করেছিল পলাশ তোকে ভালোবেসে? না, পলাশ কোনো অপরাধ করেনি। ওই পলাশের বাবা পিটার ডিসুজার অপরাধের শাস্তি দিয়েছি আমি পলাশকে। মানে আমেরিকা থেকে আসার পর আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার মাথায় ফোনে চেপে গেল আমার বাবাকে যে খুন করেছিল, তোর বিয়ের রাতে আমার বাবাকে যে খুন করেছিল তারই ছেলে আমাদের বাড়িতে সব থেকে বেশি আদর যত্ন পাচ্ছে। এইটা দেখার পর আমার মাথায় আগুন জ্বলে গেল। তাই আমি মনে মনে ঠিক করলাম ওই শয়তান পিটারকে আমি এই গ্রাম থেকে তাড়াতে পারি আর না পারি, ওই শয়তানের পিটারের ছেলেকে, ওই পলাশকে আমাদের বাড়ি থেকে আমি তাড়াবোই তাড়াবো। আর সেই জন্যই তো ওই জামাই বাবু আমার মনের কথা জানতে পেরে বললাম ওই পলাশের সঙ্গে প্রেমের অভিনয় করে ওকে এইভাবে ফাঁসাতে হবে। এ তুই কি করেছিস ঝিলিক? একটা ভালো ছেলেকে এইভাবে অপদস্থ করতে তোর মনটা একটু কাঁপলো না? না, কাঁপলো না দিদি। আমার বাবার খুনের ছেলে এই বাড়িতে সব থেকে আদর যত্ন পাবে, আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারবো না। তাই তো আমার বুদ্ধিতে পলাশকে তাড়িয়েছে ওই বাড়ি থেকে তোমার ছোট বোন। ভুল করেছিস ঝিলিক। পিতা তার অপরাধের শাস্তি আইন তাকে দিয়েছে। তাছাড়া একজনের অপরাধের শাস্তি আর একজনের কাঁধে চাপিয়ে দেওয়া গুরুতর অপরাধ ঝিলিক। তাই বলছি যা বোন যা। পলাশের চোখের জল তোর উপরে অভিশাপ হয়ে পড়ার আগে তুই পলাশের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে বোন। আমি ক্ষমা
ক্ষমা চাইবো পলাশের কাছে? সত্যি তো, কোথাকার কোন সুরের বাচ্চা তার কাছে ক্ষমা চাইবে ছেলে? তাছাড়া ছেলে তো কোনো অন্যায় করেনি, সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। না না ছেলে, তোকে কোথাও যেতে হবে না, এরপর যেটা করতে হবে সেটা হলো আমার ভাই গন্ডগোলকে বিয়ে করে তুমি তোমার দাদার কাছ থেকে তোমার ভাগের সম্পত্তিটা বুঝে নাও। হ্যাঁ আমি ঠিকই বলছি, ছেলে হিসেবে আমার ভাই গন্ডগোল তো খারাপ নয়। না সে কথা আমি ঠিক বলছি না জামাই বাবু, গন্ডগোল ছেলে হিসাবে খুবই ভালো, সে কথা আমি জানি, কিন্তু গন্ডগোলটাকে আমি অন্য চোখে দেখি। না না কিছুতেই ওকে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু তা বলে হবে না তো ঝিলিক সুন্দরী, এই বিয়ে তোমাকে করতেই হবে, কারণ ওই রহস্য করে বাকি সম্পত্তিটা আমার চাই। জামাই বাবু ওগো ওগো আমি তোমার দুটি পায়ে পড়ছি গো, এই মরণ খেলা তুমি খেলো না, এই শীতের সিঁদুর যে আমি হারাতে চাই না। কিন্তু আমি কি তোমাকে হারাতে চাই? তাহলে কি করবো বলো? তোমরা তোমার কোনো কথাই শুনছো না। জামাই বাবু কি বলছেন আপনি? ওই রহস্য চৌধুরী ধ্বংস আমার চাই। জামাই বাবু ভয় পেয়ে গেলে নাকি ঝিলিক সুন্দরী? হেসে নিন জামাই বাবু, যত খুশি আপনি হেসে নিন জামাই বাবু, কিন্তু এরপর হাসির সময় আর আপনি পাবেন না। যখন সকলের চোখের জল বন্যা হয়ে হেসে পড়বে, আপনার দিকে ধেয়ে আসবে, তখন এই হাসির সময় আপনি পাবেন না জামাই বাবু। আরে ঝিলিক, তুমি এই লালমোহন গাঙ্গুলিকে ভয় দেখাচ্ছ? আরে ভয় তো ওই লালমোহন গাঙ্গুলিকেই পায়। শোনো কাজল, আমার শেষ কথা শোনো। আমি কাজলকে নিয়ে ছড়াচ্ছিলাম, আমি কাজল শুনে রাখো, আমি ঝিলিক কিনে চললাম ওই মানিকডাঙ্গা শ্মশান ঘাটের মাঠে। তুমি তোমার দাদাকে গিয়ে বলো তার সমস্ত সম্পত্তি দলিল যেন সে আমার কাছে নিয়ে আসে। না দিদি না, তুই আমার কথা ভাবিস না দিদি, আমার অপরাধের শাস্তি আমি পাচ্ছি দিদি, কিন্তু তুই মনে রাখিস দাদি, তুই যেন দাদাকে কখনো এই কথা বলবি না। মনে রেখো কাজল, 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে যদি তোমার দাদার সম্পত্তি নিয়ে হাজির না হয়, তাহলে তোমার এই আদরের বোন আমি এতগুলো টুকরো টুকরো করবো যেটা তোমার কুম্ভে সারাটা জীবন লেগে যাবে। চল সালে দিদি, আমার কথা তুই ভাবিস না দিদি, আমার কথা ভাবিস না। আমি যা পাপ করেছি সেই পাপের সাজা শাস্তি আমি পেতে চললাম দিদি, কিন্তু একটা কথা মনে রাখিস দিদি, আমার দাদা রাজশেখর গাঙ্গুলির উঁচু মাথাটা তুই যেন মাটির সঙ্গে মিশাতে দিস না দিদি, মাটির সঙ্গে মিশতে দিস না। মনে রেখো, 24 ঘন্টা, তারপর দেখবো তোর মদের উঁচু থাকে আর তোর মদের নিচু হয়। চলো সালে লালমোহন গাঙ্গুলি। আমিও যাচ্ছি পিতার কাছে। লালমোহন গাঙ্গুলি, যে সিঁদুর নিয়ে আমার এত অহংকার, সেই সিঁদুরের দিব্যি খেয়ে বলছি এই বুক থেকে মুছে সিঁদুর মুছবো, কিন্তু তোমাকে বাঁচিয়ে এই সিঁদুরের সম্মান হারাতে দেব না আমি। কি হারাতে দেবে না কাজল? পিটার দা আমার স্বামী ঝিলিককে তুলে নিয়ে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে 24 ঘন্টার মধ্যে টাকা যদি তার নামে সমস্ত সম্পত্তি লিখে না দেয়, তাহলে সে ঝিলিককে মেরে ফেলবে। চিন্তা করো না, তোমার পিতাটা এখনো বেঁচে আছে। মনে রাখবে, হাতি বুড়ো হলো, হাতি থাকে, সে কোনোদিন গাদা হয় না। এবার আমার সত্যি কথা বলার সময় হয়েছে। তোমাকে আমি কথা দিচ্ছি, ঝিলিককে আমি ফিরিয়ে আনবই। তার আগে আমাকে রাজশেখরের কাছে যেতে হবে, পলাশকে সব কিছু খুলে বলতে হবে। চলো ওই আধুনিক হস্তিনাপুরে যেখানে শুরু হবে আরেকটা কুরুক্ষেত্র যুদ্ধ, ওই কৌরব লালমোহন গাঙ্গুলিকে আমি বুঝিয়ে দেব যে আগুন জ্বালাইছে বিদ্রোহের দল দিয়ে, সেই আগুন আমি নেভাবো। কাজল, আমি আসছি। নাম যদি রাখা হয়
জীবনের নাম যদি রাখা হয় স্মৃতির নাম কবে বেদনার জীবনের নাম যদি রাখা হয় জীবনের নাম যদি রাখা হয় স্মৃতির নাম কবে বেদনার ভুল সবই ভুল সবই ভুল ভুল সব ভুল আমার চলার পথ ভুল আমার বেঁচে থাকা ভুল আমি ফিরে গেলাম না ফলস্তা, তুমি হেরে যাওনি, বরং অসভ্যতার কালো আঁচলে মুখ লুকানো এই সমাজটাকে তুমি হারিয়ে দিয়েছো। গন্ডগোল তুমি? হ্যাঁ ফলস্তা, ওই নামটা শুনে আগে সবাই হাসতো, এখন সবাই আমাকে ঘৃণা করে, আরো পরে হয়তো আমার গায়ে থুতু দেবে, বলবে দেখ দেখ ওই বেঈমানটা যাচ্ছে, সে প্রেম করার নামে প্রেমকে হত্যা করেছে। কিন্তু তুমি এমন করলে কেন? চাপা তো কোনো দোষ করেনি, তাহলে কেন তুমি তাকে এত বড় সাজা দিলে? সেটা আমার দুর্ভাগ্য। একটা কথা শুনে রেখো পলাশদা, চাপাকে অস্বীকার করাটা আমার দাদার দুর্ভাগ্য। তোমার দুর্ভাগ্য? হ্যাঁ, চাপার ওই পবিত্র জীবনের সঙ্গে আমি আমার অন্ধকার জীবনটা জড়াতে চাই না বলে। কিন্তু কেন কেন তুমি জড়াতে চাও না? জড়াতে চাই না কারণ যারা আমার ভালোবাসাকে খুন করেছে সেই শয়তান লাল মোহন গাঙ্গুলিকে আমি ছাড়বো না। তাকে মরতে গিয়ে যদি আমি নিজে শেষ হয়ে যাই, আবার আপনারাই বলুন, এবার আপনারাই বলুন, যে মেয়েটার দু চোখে আমি স্বপ্নে ভরে দিয়েছি, সেই মেয়েটার স্মৃতিতে সিঁদুর দিয়ে কি করে মুছে দিতে পারবো সেই সিঁদুরটা? এই না হলে বাংলার পবিত্র ভালোবাসা। সেই ভালোবাসার শপথকে সম্মান জানাতে তোমার দোরগোড়ায় আমি ছুটে এসেছি। আমি জানতাম বৌঠান তুমি আসবে। আমি জানি আমার পলাশ কখনো অন্যায় করতে পারি না। তুমি ঠিক বলেছো নন্দিনী, পলাশ কোনো অন্যায় করেনি, ও অন্যায় করতে পারে না। বাবু, তাহলে সেই দিন পলাশদাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন কেন? কেন চৌধুরী বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? ভুল করেছিল। আমি আমার ছোট বোন ঝিলিকের কথায় বিশ্বাস করে আমি মহা ভুল করেছিলাম। কিন্তু এইসব ঘটনা তুমি কি করে জানলে রায়শেখর? আমি আমার মায়ের কাছ থেকে এই সমস্ত ঘটনা জেনেছি পিটার। আর তুই ভালো করে অন্তত জানিস তোর ছেলে পলাশ আমাদের বাড়িরই একজন। আমি আপনাদের বাড়ির একজন? হ্যাঁ পলাশ, হ্যাঁ তুই আমাদের বাড়ির একজন। এ বাড়ির বহু জানা অজানা ইতিহাস জড়িত একমাত্র সাক্ষী তুমি, তাই তুমি আমার বাড়ির একজন। কর্তা বাবু, আমি আপনার বাড়ির একজন? হ্যাঁ হ্যাঁ পলাশ, তুই যে আমাদের বাড়ির একজন। পাল্টে যাচ্ছে সবাই মিথ্যের রং ছেড়ে ফেলে আর সত্যের রঙে রঙিন হতে চাইছে। হ্যাঁ, এখন ঠিক কথাই বলেছেন। এখন সত্যি কথা বলার সময় এসে গেছে। না, এখনো আপনি আমাদের গোলকতানায় রেখেছেন। ও বাড়ি থেকে মিথ্যে অভিযোগে আমার তোলা আসার পর কেন জানি না বারবার মনে হয়েছে আমার বাবা দোষী নয়, উনি খুন করেননি। তোমার বাবা কোনো দোষী নয়, তোমার বাবা খুন করেনি। বাবু, আমি তোমাদেরকে 1000 বার একথা বলার চেষ্টা করেছি, কিন্তু তোমরা কেউ বুঝতে চাওনি। কিন্তু এখন চাইছি, বলুন সেই বিয়ের রাত্রে কি ঘটেছিল?
ঝিলিক ঝিলিক তখন নিতান্তই ছোট। কাজলের কাজলের সম্বন্ধ দেখা হচ্ছে। বাবা মা সবাই দুশ্চিন্তায় ভুগছে। কাজলের জন্য কোথাও ভালো সম্বন্ধ পাওয়া যাচ্ছে না। আমার বন্ধু পিটার, তার সঙ্গে আমার বন্ধুত্ব খুব ভালো। গ্রামের লোকে বলে আমি আর পিটার নাকি হরিহর আত্মা। একদিন ওই পিটার একটা সম্বন্ধ, কাজলের জন্য একটা সম্বন্ধ নিয়ে এলো, কিন্তু কিন্তু পরে জানতে পারলাম ওটা সম্বন্ধ নয়, ওটা কাজল আর লালমোহনের ভালোবাসার বিয়ে। পাছে আমি অপছন্দ করি তাই আমার কাছে চেপে গিয়েছিল ওই পিটার। তারপর এগিয়ে এলো সেই চরম ঘন দিন। 28শে মাঘ, গধূলি লগ্ন। সানাইয়ের শব্দে সারা চৌধুরী বাড়ি সেরেছে রঙিন আলোয়। চারিদিকে আলোর রোশনাই, বাজি ফুটছে, রজনীগন্ধার গন্ধের সাথে মিশে যাচ্ছে সানাইয়ের শব্দ। প্রতিবেশী মা বোনেরা উলুধ্বনি দিচ্ছে। বর বেছে কাজলকে বিয়ে করতে এসেছে ওই শয়তান লালমোহন। আমি বাবার কাছে অনুমতি নেবার জন্য আমি বাবাকে খুঁজতে থাকি। কোথাও বাবাকে খুঁজে না পেয়ে আমি পিটারকে জিজ্ঞাসা করি। পিটার তখন বলে আমার বাবার সাথে নাকি জরুরি কথা বলতে ওই লালমোহন ঘরের দরজা বন্ধ করেছে। আমি ছুটে যাই সেখানে, গিয়ে দেখি দরজা বন্ধ। আর কান পাতলি শুনতে পাই আমার বাবার সাথে কথা বলছে ওই শয়তান লালমোহন। তুমি কি বলছো বাবা? আমি তো অনেক সাধ করে তোমাকে আমি ঘর জামাই আনতে চেয়েছিলাম। আমিও তো অনেক সাধ করে আমরা জামাই হতে চেয়েছিলাম। তুই তার আগে যে এই দলিলটা সই করে দিতে হবে শ্বশুর মশাই। আমি এই দলিলে সই করব না। এখনো তোমাদের বিয়ে হয়নি, আর এ বিয়ে আমি হতে দেব না। আমি এক্ষুনি সব কথা রাজসভাকে জানিয়ে দেবো। শেষ কথা তুমি শুনে রাখো শ্বশুর মশাই। আমি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল খুব বড় লোক হওয়া। তাই আমি আমার জঙ্গলে কাঠ পাচার করে আমি টাকা রোজগার করতাম। তাই তোমাকে শেষবারের মতন বলছে, যদি বাঁচতে চাও তাহলে এই দলিলটা দ্বারা সই করে দাও। কখনো না, এ দলিলে আমি সই করব না। এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আরে 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 তো ব্যস্ত কেন? যাবেন যাবেন, তবে আপনি যেখানে যেতে চাইছেন সেখানে নয়, আমি যেখানে যেতে চাইবো পাঠাবো সেখানে। অন্যায় অন্যায় করলাম, অন্যায় এটা ছাড়া তো কিছু আমার করার ছিল না। কারণ আমার যদি আসল ছত্রে তুমি জেনে যাও, শুধু বিয়ে নয় সালা তুমি আমাকে পুলিশে দেবে। শুনতে চাও? তাহলে শোনো, আমি বিবাহিত। কলকাতার বউবাজারে আমার বাচ্চার সমেত একটা বউ ছিল। আমি তোমার এই সম্পত্তির লোভে ওদিকে সালা ফোন করে তোমার মেয়ে কাজলকে আমি বিয়ে করতে। এবার তোমার শোনা হয়ে গেল। এবার তুমি এবার আমি তাহলে যাই শ্বশুর মশাই। কারণ ওই কাজলকে তো লগ্ন ভস্তা হতে দিয়া চলবে না। আমি সারা লালমোহন ভাষায় তারপর লালমোহন ওই পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। আমি দরজা ভাঙার জন্য দরজায় ধাক্কা মারতে থাকি। ততক্ষণে ওখানে পৌঁছে গেছে পিটার। আমি আর পিটার দুজনেই দরজা ধাক্কা মেরে দরজা ভেঙে বাবার কাছে পৌঁছাই। তখন বাবার দেহে প্রাণ আছে। বাবা আমাকে আর পিটারকে ওই লালমোহনের সমস্ত কথা খুলে বলে
মারা যায়। আর সেই রাতে আমি পিটারকে গুলি করে মারতে গেলে আমি সেই রাতে পিটারকে গুলি করে মারতে গেলে পিটার আমার হাত দুটো ধরে বলে, না না সেগুন না, কাজলকে আমি নিজে কথা বলতে গেছিলাম, তারপর ভাবলাম ও যদি বিশ্বাস আমাকে না করে, যদি ভাবে আমরা ইচ্ছা করে সব সাজিয়ে বলছি। তাছাড়া তুই একবার চিন্তা করে দেখ, কত স্বপ্ন নিয়ে কাজল চন্দনের ফোঁটা পড়ে আগুনের সামনে বসে আছে স্মৃতির সম্মানের জন্য। ওর আশা আশঙ্কা তুই নষ্ট করে দিস না। এই লালমোহনের মতো শয়তানকে ভালো পাত্র মনে করে আমি যে ভুল করেছি, সেই ভুলের মাসুল তুলে দিতে রক্ত মাখা ছুরিটা আমি নিজের হাতে তুলে নিলাম। এই সমাজ জানুক আমি খুন করেছি। কাজলের ভবিষ্যতের কথা ভেবে এই খুনের অন্যায় আমি মাথা পেতে নেব। তুই শুধু পলাশের দায়িত্বটা নিস, পলাশকে মানুষের মতো মানুষ করে আমার মাথা টিপে রইল। এ কাজে তুই আমাকে বাধা দিস না। তুই যা। পারিনি সেদিনের সেই দীপ্তিকে ফেলে দিতে। আমার চোখের সামনে আমার বড় বোন কাজলের স্মৃতির সিঁদুর রক্ষা করতে আমার ওই আত্মত্যাগী বন্ধু পিটার জেলে চলে গেল। এক হিন্দু নারীর স্মৃতির দাম দিল এক খ্রিস্টান। আপনারা এত বড় কাপুরুষ, আমার দাদা এত বড় ক্ষতি করেছে জেনেও আপনারা আমার দাদাকে কিছু বলেননি। বলিনি এই কাজলের কথা ভেবে। বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু মিস্টার চৌধুরী, যে বোনের স্বামী অন্যায় করেছে সেই বোন তো কোনো অন্যায় করেনি। তাহলে কেন আপনি আমার বৌদিকে ও বাড়িতে যেতে দেননি? কেন আপনি করেছেন আপনার বোনের প্রতি অবহেলা? কারণ সেদিনে ওই কাজল অন্যায় করেছিল। বাবার মৃতদেহের সামনে বসে সবাই যখন আমার এই বন্ধু পিটারকে দোষারোপ করছিল, তখন আমি দেখেছি আমার ওই পিটারের নিরুত্তাপ মুখের কোণে মৃদু হাসি। কিন্তু ওই কাজল এই সকালের সামনে আমার ওই আত্মত্যাগী বন্ধু পিটারের গালে চোর মেরেছিল। ভুল করেছিলাম আমি, আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। যে পিটারটা আমার জন্য নিজের জীবনের এতগুলো বছর নষ্ট করে দিয়েছে, তার গায়ে হাত তুলে আমি মহা পাপ করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। তুই ক্ষমা চেয়েছিস, তাতে তোর সব পাপ ক্ষমা হয়ে গেছে রে বোন। প্রভু যিশুর কাছে যে নিজের অন্যায় কনফেস করে তাকে যে প্রভু ক্ষমা করেন। আমি এখনই আসছি দাদা, আমি এখনই আসছি। কিন্তু এখন ওই লালমোহন গাঙ্গুলি কোথায়? ওই শ্মশানে মাঠের পাশে শয়তানটা ঝিলিককে তুলে নিয়ে গেছে। যা যা, এই মানিকডাঙ্গার শান্তিকে তুই ফিরিয়ে নিয়ে আয়। আমিও বলছি পলাশ, তুই যা এই মুহূর্তে ছুটে গিয়ে ঝিলিককে তুই উদ্ধার করে নিয়ে আয়। যাবো মা, যাবো। তুমি আমাকে আশীর্বাদ করো, ওই সমাজ বিরোধীর হাত থেকে যেন চৌধুরী বাড়ির সম্মান ঝিলিককে আমি ফিরিয়ে আনতে। শুনে যা, শোন পলাশ, পথে যেতে যেতে তোকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন অধিকারে তুই ঝিলিককে বাঁচাতে এসেছিস, তাহলে কি বলবি তুই? কি বলবো আমি? হ্যাঁ তুই বলবি, কান খুলে কথাটা শুনে রাখ, তুই এই চৌধুরী বাড়ির ছোট মেয়ে ঝিলিককে বাঁচাতে যাচ্ছিস না, তুই ওই শয়তান লালমোহনের থাবা থেকে বাঁচাতে যাচ্ছিস। তুই তো নিজের স্ত্রীকে। যা। রাশি করে তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছে। পলাশ বাঁচাতে যাচ্ছে পিটার ডিসমিটার বৌমা ঝিলিক ডিসমিটাকে। যা পলাশ যা, তুই পারবি না। যাকে তুই এত ভালোবাসিস তাকে তুই রক্ষা করতে পারবি না। পারবো মা, পারবো। পারতে আমাকে হবে। সৃষ্টির স্মৃতি প্রলয়ের অংশীদার এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আমি। তাই আমার দৃষ্টিতে যদি নিশানা থাকে, বুকে থাকে যদি দৃঢ়তার প্রতিজ্ঞা, তাহলে আপনাদের প্রত্যেকের আশীর্বাদে আমাকে তৈরি করবে রণক্ষেত্রের যোদ্ধা। আমার হাতে থাকবে সত্যের অস্ত্র, বাহুতে থাকবে সংগ্রামী বল।
আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আপনার বন্যা নিজের স্ত্রীকে ফিরিয়ে আনবো। এই অঙ্গীকার কোন পুরুষ মানুষের নয় করতে বাবু, এই অঙ্গীকার একবিংশ শতাব্দীর তিলে তিলে দগ্ধ হয়ে যাওয়া একটা পুরুষ সিংহ শাবকের। বেস্ট অফ লাক মাই সন, বেস্ট অফ লাক। আমরা আবার বাঁচাবো সবাইকে। তার আগে শেষ করে দাও এই কলঙ্কিত অধ্যায়। রাত শেষের দিকে সূর্য উঠতে আর বেশি দেরি নেই। সূর্য ওঠার আগে নতুন অতিথিকে আমন্ত্রণ জানাতে হবে। আবার নতুন করে শেষ করে দিতে হবে এই কলঙ্কিত অধ্যায়। যে সুরে ধ্বংস হোক অনুষ্ঠিত অধ্যায়, যে সুরে সৃষ্টি হোক নবজাগরণ, যে সুরে সৃষ্টি হোক মিলন ক্ষেত্র, যে মিলন ক্ষেত্রে আকাশ বাতাস বলছে যুদ্ধ করে শান্তি চায়, তাই শ্মশানে এবার বাজবে শেষ রাতের বাজবে না, শেষ রাতে সাই কিছুতেই বাজবে না। ভীমা, আরে এই ভীমা, তাড়াতাড়ি গন্ডোলকে নিয়ে আজ রাত শেষ হওয়ার আগেই আমি আমার ভাইয়ের সঙ্গে ঝিলিকের বিয়ে দেবো। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা দিয়ে, এটা তোমার হাতে নেই দাদা। বেশি বড় বড় কথা বলিস না ভাই, আমি যা করছি তোর মঙ্গলের জন্যই করছি। আমার মঙ্গলের জন্য করছো? পুর মঙ্গলের কথা না ভেবে তোর মঙ্গলের কথা ভাব পাঠে। একই বিলাস তুমি। শুধু বিলাসটা নয়, আজ সারা মানিক চাঙা তোর বিরুদ্ধে ফোনা তুলেছিলে দাদা। তুই সবল খাওয়ার জন্য প্রস্তুত থাকিস, তোর রেহাই নেই। আমি আসছি। কেউ এক পাকে উঠবে না, আমি সব করে তোদের গুলি করে মারবো। আপনার পিস্তল যখন খেলনা হয়ে গেছে সাহেব, ওর গুলিগুলো সব আমি বের করে নিয়েছি। এদি ভীমা, তুই তো আমার লোক। যেদিন ওই ভীমার বোনের ওপর তুই পার্শ্ববিক অত্যাচার চালিয়েছিলি, সেদিন মনে হয়নি যে ভীমা তোর লোক? একই বলাস তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? তোকে মৃত্যুর কোলে পৌঁছে দেবো বলে। শালা শয়তান, তুই আমার বোনের জীবনটাকে শেষ করছিস, আমি তোকে কিছুতেই ছাড়বো না। উড়লে সোরের বাচ্চা ওঠ। আমার গোলাপ গোবিন্দ আর বিট্টুকে তুই মারেছিস, শালা তোকে আমি মারো মারো, ওকে তোমরা মেরে একবার শেষ করে দাও। তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই রে শয়তান। চলো। না বলাস না, ওকে মারিস না, তাহলে কাজলের স্মৃতি সিঁদুর মুছে যাবে। কৌশল যাও, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। পলাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও পলাশ, আমি না জেনে না বুঝে অনেক অন্যায় করেছি পলাশ। ভুল মানুষ মাত্রই করে, আবার ভুলের ক্ষমা মানুষেরই করা উচিত। ঠিক কেমন ভুল হয়েছিল আমার, আর সেই ভুলের মাসুল দিতে আজ তোর হাতে আমার ছোট বোন ঝিলিককে আমি তোর হাতেই তুলে দেবো পলাশ। তোর হাতে একটা শুভ দিন দেখে তোদের আমি 4 হাত এক করে দেব। আমি আজ থেকে যাই শুভদিন পর্যন্ত ইতিহাস সৃষ্টি করতে এদের নিয়ে চলে এসেছি। বাজা বাজা, তোরা সবাই বাজিয়ে সূর্যকে ডাক। আজ সবাই শুরু করে দিয়েছে, সবাই বাজিয়ে সূর্যকে ডাক। রাত তো প্রায় শেষ হতে চললো। বন্ধ করো, বন্ধ করো আমাদের খুশির জোয়ার। আমি এখনো মরিনি। তবে এবার খুব তাড়াতাড়ি মরবে। কে মারবে? তুমি? আমার মতন একজনকে এমএলএ কে মারতে হলে তোমাকে সরকারের যে কৈফিয়ত দিতে হবে।
তোমার একটা উপস্থিতি বুদ্ধি আছে তা আমি জানি, কিন্তু আমারও যে একটা উপস্থিতি বুদ্ধি আছে সেটা তুমি জানো না। আপনি কি করলেন স্যার? একবারে প্রাণে মেরে বললে। মিস্টার মুখার্জি কুমিরটাকে মেরে খালের জলটাকে পরিষ্কার করে দিলাম। মুখার্জি আপনি রিপোর্ট তৈরি করুন যে লালমোহন পুলিশের সাথে এনকাউন্টারে মারা গেছে। আমি হাসপাতালে চললাম, আপনারা লাশটাকে নিজে পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার। বিরাট আর ভীমা, তোমরা লাশটাকে নিয়ে জিকে তুলে পোস্টমর্টমে পাঠাতে হবে। ঠিক আছে স্যার। কাঁদছো কেন তোমরা? কই, আমি তো কাঁদছি না। দেখো না, দেখো, ও যাওয়ার আগে আমি আমার শাখা ভেঙে সিঁদুর মুছে এই সাদা থান পরে নিয়েছি। ঠিক বলেছো। কেন না তোমরা ওই দেখো আধুনিক বেতের হামে আস্থা বলে আর মেরি জন্ম দিচ্ছে এক নতুন কিশোর। দেবতারা হাসছে। আমি কত বড় আমার একদিকে বড় বোন কাজলের সাদা স্মৃতি, অন্যদিকে ছোট বোন আমার ঝিলিকের রঙিন স্মৃতি। এবার আপনারাই বলুন আমি কত বড় ভাগ্যবান। একদিকে ব্যথার সুর, অন্যদিকে সুরের সুর। নন্দিনী, কি করতে তুমি বুঝতে পারছো না? এই দুই ননদকে তুমি বুকে টেনে নাও, তোমার বুকেই যে ওদের ঠাঁই। বাজার একদিকে বাজুক ব্যথার সুর, অন্যদিকে বাজুক সুরের